দিদি, ও দিদি, দিদি আমাকে 5 টাকা দাও না, সকাল থেকে কিচ্ছু খাইনি, তোমার অনেক পুণ্য হবে দিদি। ভিখারির দয়ার আমার দরকার নেই, রোজ রোজ একই নাটক। দিব্যি করে বলছি দিদি, সকালবেলা থেকে কিচ্ছু খাইনি। তাহলে কিছু কাজ কর, 2 পয়সা কামা, আমার জিনিসটা তো আনিস না। সত্যি বলছি দিদি, আমি খুব চেষ্টা করছি, কিন্তু কিছু পাচ্ছি না, তা আমি কি করব? যেদিন আমার জিনিসটা এনে দিবি সেদিন টাকা পাবি, অনেক টাকা। ততদিন ভিকে করেই চালা, ফাঁকিবাজ কোথাকার। দিদি, ও দিদি। নাসির, আমি কাজে যাচ্ছি, 9টার পরে ফিরবো, তুমি সামলে নেবে তো? ঠিক আছে মুমতাজ, তুমি ধীরে সুস্থে ফিরে এসো। আমি 9:30 পর্যন্ত এখানেই থাকবো। তুমি যতক্ষণ না ফিরছো আমি শালুর খেয়াল রাখবো। তাহলে ঠিক আছে, ততক্ষণে আমি 2 ঘন্টা আরো কাজ করে আসবো, তারপর ফিরে এসে শালুকে স্কুলে পাঠিয়ে দেবো, তারপর না হয় আবার কাজে চলে যাবো। আরে বাবা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বেরো তো এখন, না হলে তোমার মেম সাহেব তো খ্যাচ খ্যাচ করবে। যাচ্ছি যাচ্ছি। ছোট্ট মায়ের ঘুম ভাঙলো? সোনা, তোমার আম্মি যান কাজে গেছে, তুমি এক কাজ করো, উঠে পড়ো আর মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার তৈরি করছি, কেমন? নাও। নিজে নিজে বাড়ি ফিরতে পারবি তো শালু? হ্যাঁ আম্মি। ফিরে এসে দরজা কিন্তু ঠিক করে বন্ধ করবি, এদিক ওদিকে চলে যাস না কিন্তু। ঠিক আছে আম্মি। আমি 5টা নাগাদ ফিরে আসবো, ততক্ষণ কিন্তু ঘরে থাকিস, বুঝলি? হ্যাঁ আম্মি। পাটাটা নে, মাখাটা দে। নাসির ভাই, সব ঠিক আছে? ওই একরকম খেটে যাচ্ছে ভাই। মুমতাজের সঙ্গে সব ঠিক আছে তো? ঠিকঠাকই চলছে কাশিম ভাই। অবশ্য মুমতাজের ভাগ্য খুব ভালো যে ও তোমার সঙ্গ পেয়েছে, আর দেখবে শালুও ধীরে ধীরে সাব্বিরকে ভুলে যাবে, তোমাকেই আব্বু বলে ডাকবে। শালুকে আমি আমার মেয়ে বলেই মেনে নিয়েছি কাশিম ভাই, আর আমার সারা জীবন সেটাই থাকবে। সাল 2010, রমজানের পবিত্র মাস। এক গরিব কিন্তু পরিশ্রমী দম্পতি নাসির আর মুমতাজ আহমদ দিল্লির খিড়কি এক্সটেনশন এলাকায় সম্মানের সঙ্গে জীবন কাটাচ্ছিল। মুমতাজ শেখ সারায় লাডো সারায় এলাকায় অনেক বাড়িতে বাড়ির কাজ করত, আর নাসির একটা কনস্ট্রাকশন সাইটে মজুর ছিল। এই দুজনের চোখের মনি ছিল তাদের 5 বছরের মেয়ে শালু, যাকে তারা দুজনেই একটা ভালো ভবিষ্যৎ দেবার স্বপ্ন দেখত। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু 31শে অগস্ট 2010-এর বিকেলে এই পরিবারের উপর বিপর্যয় নেমে এলো, যেন একটা বজ্রাঘাত হয়ে গেল, কোনো রকম আভাস ছাড়াই। শালু, আয় শালু, চল বাড়ি চল। তুমি যাও আম্মি, আমি একটু পরেই আসছি। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস, সন্ধ্যা হয়ে আসছে। আরে মুমতাজ, শালু ফেরেনি এখনো? যাও গিয়ে ডেকে নিয়ে এসো, বস্তির বাইরের মাঠে খেলছে। মাঠে? কিন্তু আমি তো সেখান দিয়ে ফিরলাম, আমি তোকে দেখতে পেলাম না।
কি? কিন্তু যখন আমি ফিরছিলাম তখন ওখানেই খেলছিল। আমি ওকে বললাম ও তাড়াতাড়ি বাড়ি ফিরতে। যাও না, গিয়ে একবার দেখো না। আমি এক্ষুনি যাচ্ছি। শালু, শালু, শালু। কেঁদো না, ও ঠিক ফিরে আসবে। জানি না কোথায় চলে গেছে আমার শালু। কোনো খোঁজ পেলে? পুরো পাড়া খুঁজে দেখলাম, কোথাও পেলাম না। আচ্ছা, ও কারোর বাড়ি যায়নি তো? না গো, সবার বাড়িতে দেখেছি, কোথাও নেই আমার শালু। কোথাও গেলেও তো এতক্ষণে ফিরে আসতো। ও তো বাড়ির রাস্তা চেনে, কতবার একা এসেছে ও। কিন্তু আজ তো এলো না নাসির। জানি না কোথায় আছে আমার মেয়ে। আমার খুব ভয় করছে। আমার শালু চাই, আমার মেয়েকে ফিরিয়ে এনে দাও, আমার মেয়েকে এনে দাও। আমি 5টায় কাজ থেকে ফিরছিলাম স্যার, তখন আমার মেয়ে বস্তির বাইরের মাঠেই খেলছিল। স্যার, আমি 6:15 নাগাদ ওই দিক দিয়ে ফিরছিলাম, তখনও ছিল না ওখানে। তার মানে আপনার মেয়ে বাড়ির বাইরে গেলে ও নিজে থেকেই ফিরে আসে, এরকমটা প্রায়ই হয়। হ্যাঁ স্যার। আমরা দুজন কাজে যাই স্যার, ততক্ষণ মেয়েটা বাড়িতে একাই থাকে। কোথাও খেলতে গেলেও একা একাই ফিরে আসে। কখনো কখনো আমার সঙ্গে কাজেও যেত, তখনও একাই চলে আসতো। এমন কোনো আত্মীয় যার বাড়িতে যেতে পারে? আত্মীয় তো একজনই স্যার, ওর বোন রুকসানা, যার স্বামী কাসিম আমার সঙ্গেই কাজ করে। সবার আগে রুকসানার ওখানেই দেখলাম, ওরা এই পাশের বস্তিতেই থাকে। আমার মেয়ে ওখানে যায়নি। আপনার মেয়ের একটা লেটেস্ট ছবি লাগবে, আমরা আশেপাশের কয়েকটা পুলিশ স্টেশনে পাঠিয়ে দেবো, আর বেশ কিছু জায়গায় টাঙিয়েও দেবো। কাল সকাল অবধি অপেক্ষা তো করতেই হবে। পুলিশ কি বলছে শালুর ব্যাপারে? বলছে তো পুরো চেষ্টা করছে, কিন্তু আমাদের শালুর কোনো খবর নেই কাশেম ভাই। মুমতাজ, মুমতাজ আল্লাহর উপর ভরসা রাখ, নিশ্চয়ই পেয়ে যাবি। দেখ, রমজানের পবিত্র মাস চলছে, কেউ আমাদের মেয়ের কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, আমার ওকে তখনই মাঠ থেকে হাত ধরে বাড়িতে নিয়ে আসা উচিত ছিল। আরে তুই কি করে জানবি যে এইসব ঘটে যাবে? নিজেকে দোষী মনে করে নিজেকে আর কষ্ট দিস না। কিন্তু এভাবে কি করে হারিয়ে গেল আমার মেয়ে? নাসির 1 ঘন্টা পরে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল, ও তো ওকে দেখেনি। নিশ্চয় কারোর নজর লেগেছে আমার মেয়ের ওপর। রুকসানা, আমার খুব ভয় করছে রে, যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তো। কিছু হবে না, কিচ্ছু হবে না, দেখ কিচ্ছু হবে না। স্যার, 3 দিন হয়ে গেল, শালুর কেসে এখন এগোতে পারিনি। কি মনে হচ্ছে তোমার, কি হতে পারে? কিডন্যাপিং না অন্য কিছু? স্যার, আমার মনে হয় কোনো ট্রাফিকিং গ্যাং আছে এর পেছনে, অথবা অন্য কিছু। মেয়েটা রোজ ওই মাঠে খেলতে যেত আর নিজে থেকেই বাড়ি ফিরে আসতো, তাহলে সেই দিন কেন এলো না? স্যার, হয়তো কেউ খাবারের লোভ দেখিয়ে নিয়ে গেছে। 5 বছরের শালু 3 দিন ধরে নিরুদ্দেশ ছিল। মুক্তিপণের জন্য কিডন্যাপিং এর অ্যাঙ্গেল পুলিশের দুর্বল মনে হচ্ছিল। ট্রাফিকিং গ্যাংয়ের সম্ভাবনাটা ইনভেস্টিগেট করার আগে পুলিশ আশপাশের সমস্ত সম্ভাবনাগুলি খতিয়ে দেখতে শুরু করলো। একটা ব্যাপার একদম পরিষ্কার ছিল, এই কিডন্যাপিং এর উদ্দেশ্য রহস্যময় ছিল। আর তারপর পুলিশ ইনভেস্টিগেশন এমন একটা জায়গায় পৌঁছলো যার কথা ওরা ভাবতেই পারেনি।
স্যার আমাদেরকে একটা কথা বলা হয়নি। কি সেটা? এই শালু মুমতাজের মেয়ে ঠিকই, কিন্তু নাসিরের নয়। কি? স্যার আমি যতদূর বুঝতে পারি নাসির শালুকে খুব ভালোবাসে, যেন ওর আসল বাবা। তার মানে? আপনাকে কেউ কিছু বলেনি? নাসির মুমতাজের দ্বিতীয় স্বামী। তাহলে শালুর আসল বাবা কোথায়? স্যার মুমতাজের প্রথম স্বামী সাব্বির। শালুকে বাবার নাম জিজ্ঞেস করলে ওটাই বলে। সে এখন কোথায়? স্যার ও তো 3 বছর আগে মারা গেছে। একজন ট্রাক ড্রাইভার ছিল। শালুর বয়স তখন 2 বছর। একটা কাজ করো, মুমতাজকে নিয়ে এসো। নাসিদা, বাইরে পুলিশ এসছে, তোমাকে ডাকছে। স্যার, বাবা তো সেই হয় না যে বাবার মতো ভালোবাসে, খাওয়ায় পড়ায় মানুষ করে, আর নাসির শালুকে নিজের বাবার থেকেও বেশি ভালোবেসেছে। তবু আব্বুর নাম নিতে গেলে শালু সাব্বিরের নামই বলে। বাচ্চা মেয়ে স্যার, নিজের বাবার মৃত্যুর আঘাত ভুলতে পারে না। নিজেকে শান্ত করো, শান্ত করিস না। শান্ত হ, চুপ না, চুপ করিস না, বলিস না। শান্ত হ, এরকম করে এই দ্বিতীয় বিয়ে নিয়ে আপনার মেয়ের কোনো আপত্তি ছিল? 2 বছরের মেয়ে কি আপত্তি করবে স্যার? না, তবুও তো নাসিরকে আব্বু বলে ডাকেনি কখনো। আব্বু বলে ডাকে না ঠিকই, কিন্তু ও ওকে খুব ভালোবাসে। দুজনের মধ্যে খুব ভাব। নাসিরের সাথে আপনার আলাপ কোথায় হয়? কেনই বা ও আপনার প্রথম পক্ষের মেয়েকে মেনে নেয়? নাসির এক বিধবা আর তার মেয়েকে এজন্যই গ্রহণ করেছে, কেননা ও একজন খুব সৎ মানুষ। আমার বোনের স্বামী কাশেম আর নাসির একসঙ্গে কাজ করে। আমার বোন রুকসানাই আমাদের সম্বন্ধ করেছিল। থাক থাক, আমার বাড়ি ইউপিতে ভাইজান। আচ্ছা, একদম সৎ মানুষ রুকসানা। খুব ছোটবেলাতেই ওর আব্বু আম্মি মারা যায়। এখনো যা কিছু করেছে একদম নিজের পরিশ্রমে। এরকম মানুষের বিয়ে হয়ে গেলে খুব ভালো হয়। নাসির দাদা, বিয়ে করার বয়স হয়ে গেছে আপনার। সেটা তো ভেবেইছি, কিন্তু নিজের কথা কাকে বলবো সেটাই তো ভেবে পাচ্ছি না। আসলে আমার তরফ থেকে কথা বলার মতো কেউ তো নেই। নিজে কি করে নিজের বিয়ের কথা বলি? আরে আমরা মরে গেছি নাকি নাসির দাদা? কি বলছেন আপনি? আসলে একটা ভালো সম্বন্ধ আছে, বলবো? হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার বোন আছে মুমতাজ, 26 বছর বয়স। আপনার বোন যখন, তখন আর কি জানার আছে? তাও জিজ্ঞাসা না করলে বলাটা তো জরুরি, তাই না? আপনি শুনুন, ভাবুন, আর তারপর জানাবেন, ঠিক আছে? কি হয়েছে? রুকসানা, মানে না, এটা সম্ভব নয়। চুপ কর। নাসির খুব ভালো মানুষ মুমতাজ, আর তোর এমন কি বা বয়স হয়েছে যে বাকি জীবন সাব্বিরের স্মৃতি নিয়ে কাটিয়ে দিবি? কিন্তু শালু তো সাব্বিরকে ভোলেনি না, রোজ কাঁদে। দেখ মুমতাজ, স্মৃতি নিয়ে থাকলে না বাবার ভালোবাসা পাবে আর না যত্ন। কিন্তু যখন ও আমার সত্যিটা জানতে পারবে, তখন নিজে থেকেই না করে দেবে। তুই বুঝি আমাকে এতটাই বোকা ভাবিস যে আমি ওনাকে না বলি এই কথাটা বলেছি? আরে বাবা, উনি সব জানেন আর উনি সবটা মেনেও নিয়েছেন। শালু আর তুই দুজনকেই। দেখ, এবার যদি তুই হ্যাঁ বলিস তাহলেই আমি মৌলবীর সাথে কথা বলবো। করে নেই বিয়েটা, করে নে। আমি জানতাম স্যার আপনারা আমাকেই সন্দেহ করবেন। না নাসির, ওনারা শুধু জিজ্ঞেস করছেন। স্যার, এটা তো সত্যি যে শালু আমার নিজের মেয়ে নয়। তাই আপনাদের আর বাকি সবারই এটাই মনে হবে যে আমি হয়তো কিছু করেছি। তার উপর ও আমাকে আব্বু বলেও ডাকে না, সাব্বিরকেও ভুলতে পারিনি। সবাই এটাই ভাববে নাসিরের রাগ ছিল, তাই রাগটা মিটিয়ে নিয়েছে। নাসির মিয়া, পুলিশের কাজ হলো সবার উপর সন্দেহ করা, আর সেটাই আমাদের করতে হয়। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি কিচ্ছু করিনি। ও আমার মেয়ে, আমার রাজকন্যা, আমার নয়নের মণি।
আমি ওকে খুব ভালোবাসি। রোজা করছি, 5 বার নামাজ পড়ছি, মিথ্যে বলবো না আপনাকে। পুলিশের নাসিরের উপর সামান্য সন্দেহ ছিল, কিন্তু চোখের পলকে সেই সন্দেহ দূর হয়ে গেল। পুলিশ কনভিন্স হয়ে গেল যে শালু নিরুদ্দেশ হওয়ার পিছনে নাসিরের কোনো হাত নেই। এখন প্রশ্ন হলো যে অপরাধী কে, আর এই অপরাধ কেনই বা হয়েছিল। ইনভেস্টিগেশন আরো কিছুদিন ধরে চলল, কিন্তু শালুর ব্যাপারে এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না। স্যার, আমাদের ছেলেরা খোঁজ করছে, কিন্তু এখনো কোনো খবর পাইনি। আমিও চারিদিকে খুঁজেছি, কিন্তু ওই বাচ্চাটার কোনো খবর নেই। এইভাবে গায়েব হয়ে গেল একটা বাচ্চা। স্যার, রাজস্থান আর হরিয়ানার দুটো জায়গারই ট্রাফিকিং নেটওয়ার্কে আমাদের লোক রয়েছে। ওই রকম দেখতে কোনো বাচ্চা ওই সেক্টরে পার্সেল হয়নি স্যার। কোনো নতুন গ্যাংয়ের ডানা গজিয়েছে? এরকম হলে আগেই আমি জানতে পারতাম। আর আমি ওই ভিখারি মাফিয়াদের থেকে খোঁজ নিয়েছি, কোনো ইনফরমেশন পাইনি। কিছু অন্য ঝামেলা আছে স্যার। পরশুর পেপারে ছাপা হবে, কিন্তু সব জায়গায় নয়, শুধু দিল্লির এলাকায়। আচ্ছা, টিভিতে কি দেওয়া যাবে? আসলে এই কাজটা আমরা করি না, সরকারি টিভি চ্যানেল করে। ওরাই নিরুদ্দেশের ঘোষণা করে। কত টাকা লাগতে পারে? যতদূর আমি জানি ফ্রিতে হয়ে যাওয়া উচিত। চেষ্টা করে দেখো। নাম অবিনাশ মোহন, বয়স 24, রং ফর্সা, উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি। নাম শালু ওরফে শবনম আহমদ, বয়স 5 বছর, গায়ের রং কালো, উচ্চতা 3 ফুট 8 ইঞ্চি। সাদা আর বেগুনি রঙের ফ্রক পরেছিল। 31 আগস্ট 2010 থেকে নিখোঁজ। যোগাযোগের ঠিকানা 12/24, খিড়কি এক্সটেনশন, মালভিয়া নগর, দিল্লি। এখনো পর্যন্ত কোনো খবর নেই। বুঝতে পারছি না, এই এত ছোট একটা মেয়েকে চুরি করে কার কি লাভ হবে? পুলিশ বলছিল কোনো দলের কাজ, যারা বাচ্চাদের চুরি করে নিয়ে গিয়ে বেচে দেয়। এরকম শয়তানের নরকে যাওয়াই ভালো। আল্লাহ যেন এদের ক্ষমা না করে। মুমতাজ, নাসির, আজ 20 দিন মতন হয়ে গেল তুমি কাজেতেও আসছো না। কি করে যাই বলো কাসেম ভাই? সারাদিন চোখের সামনে শুধু মেয়ের মুখটাই ভেসে উঠছে। না খেতে পাচ্ছি, না ঘুমোতে পাচ্ছি, মাথায় কাজ করছে না। মুমতাজের এই কান্না আমি আর দেখতে পাচ্ছি না। অদ্ভুত অদ্ভুত চিন্তা মাথায় আসছে। আমার মেয়ের সাথে না জানি কি হচ্ছে। আমার ফুলের মতো মেয়ে শালু। কত সুখে ছিলাম আমরা তিনজনে, আর হঠাৎ করে এরকম। এভাবে ভেঙে পড়ো না, সামলাও নিজেকে, সব ঠিক হয়ে যাবে। স্যার, অন্য কোনো গ্যাং হতে পারে। রাতারাতি বাচ্চাটাকে গায়েব করে দিয়েছে। জিপ নেটে এটা আপলোড করে দাও। ওর বাবা মার জন্য খারাপ লাগছে। খুবই ভালো মানুষ নাসির আর মুমতাজ। সন্তান হারানোর থেকে বড় দুঃখ আর হয় না। শালুর জন্য সন্ধান যেন প্রায় একটা ডেড এন্ডে পৌঁছে গিয়েছিল। এবার দিল্লি পুলিশ শালুর ছবি আর এফআইআর ডিটেলস জিপনেটে আপলোড করে দিল। জোনাল ইন্টিগ্রেটেড পুলিশ নেটওয়ার্ক, এটা একটা নতুন ওয়েব বেসড প্রোগ্রাম, যেখানে দিল্লি, চণ্ডীগড়, পাঞ্জাব, হরিয়ানা, ইউপি, উত্তরাখণ্ড, রাজস্থান আর হিমাচল প্রদেশের পুলিশ একসাথে কাজ করতে পারে। সমস্ত জটিল কেসের এফআইআর আর ফটোগ্রাফ এই ওয়েবসাইটে আপলোড করা হয়ে থাকে। এতেই সমস্ত রাজ্যের পুলিশ ফোর্স
রিয়েল টাইমে একে অপরকে সাহায্য করতে পারে আর সঠিকভাবে কোঅর্ডিনেশন করতে পারে। যেমন দিল্লিতে যদি কেউ নিরুদ্দেশ হয়ে যায়, তাহলে জিপনেটের সাহায্যে বাকি রাজ্যগুলির পুলিশ ফোর্সও এই ব্যাপারে ইনফরমেশন পেয়ে যায়, আর তারা নিজের নিজের এলাকায় তার সন্ধান করতে শুরু করে। আর স্পটিং হলেই সঙ্গে সঙ্গে ইনফরমেশন দিল্লি পুলিশ অনলাইনে পেয়ে যায়। এই কেসটাতেও দিল্লি পুলিশ আশা করেছিল যে শালুর ডিটেলস জিপনেটে কোথাও না কোথাও ম্যাচ করে যাবে, আর কখনো না কখনো এই বাচ্চাটা নিজের মা বাবার কাছে ঠিক ফিরে আসবে। আমারই ভুল নাসির, আমার ওকে সেদিন নিজের সাথেই বাড়ি নিয়ে আসা উচিত ছিল। তোমার এতে কোনো দোষ ছিল না মুমতাজ। আল্লাহর দোহাই আর নিজেকে দোষারোপ করো না। জানি না আমার মেয়েটা কোথায় আছে, কেমন আছে। পুরো 2 বছর হয়ে গেল, জানি না কি হয়েছে ওর সাথে। ভাবলে আমার মনটা কেঁদে ওঠে। আমি নামাজের সময় আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি, আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও, আর না হলে যেখানেই থাকুক ও যেন সুখে থাকে। মুমতাজ, রমজানের আর 10 দিন বাকি আছে, এবারে আমরা রোজা রাখবো আর আমাদের মেয়ে শালুর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। 2012 সাল, আবার রমজানের পবিত্র মাস এলো। ধার্মিক নাসির আর তার স্ত্রী মুমতাজ আবার রোজা রাখলো, নামাজ পড়লো, প্রার্থনা করলো যাতে তাদের মেয়ে শালুকে ওরা পেয়ে যায়। 2 বছর আগে সে নিরুদ্দেশ হয়েছিল, কিন্তু শালুর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিসংখ্যান অনুযায়ী 2008 সাল থেকে 2010 সালের মধ্যে গোটা ভারত থেকে প্রায় 1,17,000 বাচ্চা হারিয়ে গিয়েছে, আর এর মধ্যে 41,000 বাচ্চাকে এখনো পাওয়া যায়নি। 2012 সালে শুধু রাজধানী দিল্লি থেকে রোজ প্রায় 13 জন বাচ্চা নিরুদ্দেশ হয়ে গেছে। এই কেসের শিকার শালুর বয়স 8 বছরের কম ছিল, তাই এই কেসটা অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সেলের হাতে তুলে দেওয়া হলো, যাদের হেড অফিস সাউথ দিল্লিতে। শালুর ডিটেলস মিসিং পারসন স্কোয়াড দিল্লির বোর্ডে লাগানো হলো, যার রেকর্ড ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো বা এনসিআরবি আর ক্রাইম রেকর্ড অফিসেও পাঠানো হলো। এত কিছুর পরেও শালুর কোনো খবর পাওয়া গেল না। কোথায় ছিল এই 5 বছরের ছোট্ট মেয়েটা যে এখন 7 বছরের হয়ে গেছে? কি হয়েছিল ওর সাথে, আর কে ছিল ওর কিডন্যাপিং এর পিছনে? এই সমস্ত প্রশ্ন যেন ফাইলে বন্দী হয়ে গিয়েছিল, স্মৃতিতে হারিয়ে গিয়েছিল। আর তারপর একদিন হতাশা আর দুঃখের ঘন অন্ধকারের মধ্যে দেখা দিল আশার আলো।